স্বাগতম আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের এখন ক্লাস হচ্ছে বিষয় কি দেখি বলেন? শিল্প মাধ্যম। শিল্প মাধ্যমের মধ্যে আমরা কি শিখছি? শিল্প মাধ্যমের মধ্যে আমরা শিখছি যে উপকরণ এবং করণ কৌশল। মাধ্যমটা কি জিনিস এটা তো বলেছি একবার, মিডিয়াটা। তারপর হচ্ছে যে উপকরণ ও করণ কৌশল। শিল্প মাধ্যম, উপকরণ আর হচ্ছে করণ কৌশল। কি দিয়ে আঁকবেন, কি লাগবে, কিভাবে আঁকবেন, কি দিয়ে বানাবেন, কি দিয়ে বানাবেন। আমি আঁকার বানানোর কথা কেন বলছি? কারণ এখানে বানানোর ব্যাপার আছে, কিন্তু মডেলিং, তাই না? ভাস্কর্য তৈরি করে বানানোর ব্যাপার। কি লাগবে, কিভাবে করবেন, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। আর পার্টিকুলার বিষয় হচ্ছে যে বিষয়বস্তু কি আজকের? মডেলিং। আজকের বিষয়বস্তু হচ্ছে মডেলিং। কোথায় হচ্ছে সাউন্ড আপনার? ও আচ্ছা, তাহলে আজকে বিষয় হচ্ছে মডেলিং। আমি মডেলিং নিয়ে এর আগে আপনাদের যখন আলোচনা করছিলাম, আপনাদের যে আজকে পরবর্তী 20টা প্রশ্নের যে আলোচনা করেছি, আগামী ক্লাসে আমি আবার 21 থেকে 30 পর্যন্ত করব, যেটা সাজেশনটা দেওয়া আছে। আপনারা কিন্তু ভালো মতন গ্রুপটা ফলো করেন, গ্রুপে ঢুকেন, কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে। ডেইলি অন্তত আপনি আধা ঘন্টার জন্য গ্রুপের পিছনে সময় দিবেন। আপনাদের যেই পিসিটিসি যে গ্রুপটা দেওয়া আছে, এখানে যে গ্রুপটা দেওয়া আছে, এই গ্রুপের মধ্যে ডেইলি অন্তত আধা ঘন্টার জন্য আপনি যাবেন। যেমন আমি যাই এখন, যেমন এই গ্রুপের মধ্যে কে কে আছে দেখি, কিভাবে কাজ করতেছে একটু দেখি। আমি তো এই গ্রুপটা হচ্ছে ফাইন আর্টস ফার্স্ট ব্যাচ পিসিটিসি। এই গ্রুপটা জানেন তো? এটা না গ্রুপ জানেন এটা কোনটা? এই গ্রুপের মেম্বার হয়েছেন? কারণ যারা ভর্তি হচ্ছে তারাই এই গ্রুপের মেম্বার, আর বাইরের কেউ না। কিন্তু এটা ঢুকে ফাইন আর্টস ফার্স্ট ব্যাচ পিসিটিসি, এটা আমার এখানে প্রথমেই এটা। আমার নিজেরও অনেক কয়েকটা গ্রুপ আছে, আমি চালাই, কিন্তু এটা তো অ্যাডমিন আমি না। এখানে একদম সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এনটিএসসি এর যে 15 এবং 16 সালে যে পরীক্ষা হয়েছিল, তার চারুকলার পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাটা। এবং আমি দেখলাম যে আমি এর আগের যে ক্লাসটা নিয়েছি, 20 তারিখের ক্লাসটা অলরেডি চলে আসছে এখানে। আমি দেখলাম যে এখানের মধ্যে দেখি যে এখন 7 জন, আর কমেন্টস করেছে 4 জন। তো এইটি কী ধরনের কথা? আপনারা নয় এখানে যারা আছেন তারা যদি কিছু বাদ দিয়ে, আমি সংখ্যা উল্লেখ করতেছি না, তাহলে আবার না আসার ক্ষেত্রে উৎসাহিত হবে সবাই। সুতরাং যাই আছেন আপনারা, 5 জন 6 জন 7 জন যাই আছেন, আপনারা তো থাকার কথা না, আপনারা তো বাসায় গিয়ে দেখবেন। আর বাকি আমি দেখলাম এখানে শুধুমাত্র রোল নং 1 2 3 4 5 এই কয়েকজন আছে। এরকম হবে না। এভাবে আপনার গ্রুপে আপনারা নিজে আসতে পারবেন না, বাসায় বসে ক্লাস করবেন, এটাও পারবেন না। এটা কী ধরনের কথাবার্তা? পরে কিন্তু এই টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, এই করছেন সেই করছেন, আমাকে কিন্তু বললেও কিন্তু আমি প্রতিষ্ঠান থেকে অনেক সময় অনেক কিছু রিকোয়েস্ট করে, নিজেদের ব্যাপার স্যাপারের কারণে, নিজেদের মানে একটা বাধ্যবাধকতার কারণে, বা কিন্তু আমরা তো শিক্ষক, আমি তো অনৈতিক কাজ করবো না। আমি তো একটা ছেলেকে ইচ্ছা করলে সে কিছু জানে না, সে মাস্টারি পাস করাই দিলাম, এটা তো হবে না। সুতরাং আপনাদের অ্যাটেন্ড থাকা, প্রতিনিয়ত দেখা, এবং এখন যেহেতু লকডাউন উঠে গেছে, এই বর্ষাকালটাও শেষ হয়ে যাচ্ছে, সামনে থেকে প্রতিনিয়ত উপস্থিত থাকার চেষ্টা করবেন ক্লাসগুলিতে, সশরীরে থাকবেন, এবং সশরীরে কোনো কারণে থাকতে না পারলে বাসা থেকে সরাসরি থাকবেন। আপনার যে 2টা সুবিধা আছে, অপশান আছে, আপনারা সেই অপশান নিচ্ছেন না। আমি এর আগের ক্লাসটাতে দেখলাম শুধুমাত্র এই কয়েকজনের অ্যাটেন্ডেন্স, এটা আমি খুবই
মানে দুঃখ পাইলাম। তো যাই হোক, এখন আমাদের এই যে মডেলিং নিয়ে আমি কথা বলেছিলাম এর আগে, কাদা মাটি দিয়ে তৈরি করার জন্য যে প্রসেসিং, সেটাকে আমরা মডেলিং বলবো। আপনি এখন এই মডেলিং করার অনেকগুলি ধাপ আছে, খালি মডেলিং কাদামাটি কি, তাহলে মডেলিং করার প্রথম ধাপটা কি? মাটি নির্বাচন। আপনি কি ধরনের মাটি দিয়ে আপনাকে মডেলটা তৈরি করবেন, এটাকে মডেলিং কি জন্য বলে? এটাকে এই জন্য বলে যে খড়কুটা দিয়ে একটা তৈরি করে, একটা সাজ তৈরি করে, যেমন প্রতিমা বানায় না হিন্দুদের পুজো টুজোর জন্য, খড় দেয় না ভিতরে, এরকম আপনি একটা ভাস্কর্য তৈরি করবেন, কিন্তু সেটা সিমেন্টের হবে। কারণ আপনি কীভাবে করবেন? সিমেন্টের কি আপনি সরাসরি বানিয়ে ফেলতে পারবেন না। এটা কিভাবে করবেন? এই মডেলিং করতে হবে। এই ভিতরে সাজ তৈরি করার জন্য আগে আপনি কী ধরনের ভাস্কর্য তৈরি করবেন তার একটা মডেল ভাস্কর্য তৈরি করতে হবে কাদামাটি দিয়ে। সেটা ভিতরে খড়টর দিতে পারেন, প্রতিমা যেভাবে করে, কিন্তু ওদের মতো তো সাজ দিয়ে করবেন না, আপনি নিজের মতো করে সেটা করবেন। করার পরে সেটাকে সাজ তৈরি করার জন্য সেটা আলাদা পদ্ধতি, সেটা অন্য ক্লাসে যখন আসবে বিভিন্ন সেটাকে সাজ তৈরি করে ওই সাজগুলি আবার কেটে বের করে নিয়ে ওইকে ঢালাই দিয়ে, ওটার ভিতরে সিমেন্টের ঢালাই দিয়ে তুলে, তারপরে কিছু ছেনি টেনে দিয়ে কেটে চোখ, নাক, মুখ এগুলি সূক্ষ্মভাবে একটু তৈরি করে দেওয়াটাই হচ্ছে যে ভাস্কর্য তৈরি করার নিয়ম। আর আগের যে কাজটা করেছেন ওইটা একটা মডেল তৈরি করেছেন না, এই মডেলিং। আর হচ্ছে যে আপনি ছোটোখাটো, আপনার ক্ষেত্রে মডেলিং কীভাবে পরিচিত? আপনি বাচ্চাদেরকে বলবেন বাসায়, এই তোমরা আগামী এই মাসের জন্য একটা ব্যবহারিক কাজ, যেটা আপনাদেরও দেওয়া আছে, প্রতি 2 মাসে একটা মডেলিং করতে হবে। মাটি দিয়ে পেঁপে বানাবেন, মাটি দিয়ে যেমন এখন ফলের মধ্যে থাকলাম, তারপর হয়তো বলবো যে একটা ঘর বানাবেন মাটি দিয়ে। আপনি যে অনেক গ্রামে চুলা টুলা বানান না, সিমেন্টের চুলা টুলাতে পাওয়া যায় না, এগুলো এক ধরনের মডেলিং। তো কাদামাটি দিয়ে একসময় চুলা বানাইতো না, এবং আগে তো আমরা বোন টোনদেরকে দেখতাম, আমাদের বোনরা শহরের মধ্যে। তো যাই হোক, মাটির নির্বাচনটা করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে প্রথমে হচ্ছে যে কি মডেলিং, তাহলে 1 নম্বর হচ্ছে মাটি নির্বাচন। এটা কিন্তু মূলত তাত্ত্বিক ক্লাস, বুঝছেন? করণ কৌশল, মডেলিং, তত্ত্বীয় বানান কেমন? তয়ব ঠিক আছে নাকি খালি তো? হ্যাঁ, খালি তো না, তয় তো বউ ঠিক আছে। দেখি তো আগেরটাই ঠিক আছে না? অনেক সময় কনফিউশনে পড়ে যাই, বুঝছেন? তো যাই হোক, বাচ্চাদের কাছ থেকে হয়ে গেল, স্যার আপনার বানান ভুল, এটা বললেই তো বুঝতে হয়। অনেক সময় ইচ্ছা করে ভুল লিখবেন, অনেক সময় আমরা ক্লাসে এরকম করি তো, ইচ্ছা করে ভুল লিখে ফেলি। কেউ যদি না বলে, এই তোরা এটা বললি না কেন, বলে সেন্সেশন ক্রিয়েট করার একটা বিরাট ব্যাপার, বাচ্চাদেরকে ইনভলভ করানোর একটা বিরাট ব্যাপার। ইনভলভমেন্টটা থাকতে হবে, এই ইনভলভমেন্ট করার জন্য এই জিনিসগুলি দরকার। এটা আমাদের তাত্ত্বিক ক্লাস, মূল কথা হচ্ছে এটা। এই মডেলিং এর মধ্যে প্রথমে এটা কি হলো, চার্জ হচ্ছে। তাহলে মডেলিং মাটি নির্বাচন করতে গেলে আমরা এঁটেল মাটিটা আমরা বেশি পছন্দ করব। মডেলিং এর জন্য দরকার, মানে মাটি নির্বাচনের জন্য দরকার এঁটেল মাটি, যেই মাটি একটু আঠালো। আপনি বালু মাটি দিয়ে হবে? বালু হয়ে ছুটে যাবে না। আর খালি বালু দিয়ে, বেশি বালু বেলে মাটি দিয়ে হবে না। দোআঁশ মাটি দিয়ে হবে, কিছুদিন পরে দেখা যাচ্ছে একটু নিয়ে হয়ে যাচ্ছে। দোআঁশ মাটি তবুও তো কিছু ক্ষেত্রে দোআঁশ মাটি হয় না। আঁশ থাকতে হবে, কাদা মাটি থাকতে হবে। এই হচ্ছে মাটি নির্বাচন করার ক্ষেত্রে আমরা এঁটেল মাটিটা দেখব। আর এই জন্য কুমাররা যারা বানায়, আপনারা কি করবেন, আশেপাশে কুমারপাড়া থাকলে ওদের থেকে মাটি কিনে আনবেন। যে ভাই আপনারা, ওরা কোত্থেকে আনে? ওরা ক্ষেতের ভিতরে কারো জমিতে গিয়া রিকোয়েস্ট করে একদম মাটির তলা থেকে মাটি তুলে নিয়ে আসে। আমাদের এই চর এলাকাতে বেশিরভাগ বালু, তাই না? এখানে এঁটেল মাটি সহজে পাওয়া যায় না, যেগুলি পুরানো ভূমি, এগুলিতে গিয়ে অনেক নিচ থেকে মাটি তুলে আনে ওরা, কাদা মাটির জন্য আর কি। হ্যাঁ, এঁটেল মাটিটা পাওয়ার জন্য, না পাইলে অন্য জায়গা থেকে আনতে হবে। পাহাড়ি এলাকায় যেমন যে সমস্ত জায়গায় মাটির, যেমন অনেক চিটাঙে অনেক জায়গায় আছে মাটির ঘরবাড়ি আছে, ময়মনসিংহে আছে, যেখানে এঁটেল মাটিটা বেশি পাওয়া যায়। ওখানে মাটির ঘরবাড়ি দেখছেন? আমি দেখছি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও ছিল চিটাঙে। তো যাই হোক, ওদের ওই এরকম বানিয়ে পিরামিড বানিয়েছে না, বড় বড় পাথরের চাই দিয়ে, ওরা ছোট ছোট আর কি।
এইভাবে করে চারকোনা করতো একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া এটাকে, তারপরে খুলতো ইট যেরকম করে ইট খোলা যেরকম ইট বানায় ওইভাবে নিয়ে বসিয়ে দিয়ে আবার কাদা দিয়ে দিয়ে এরকম করতে করতে খুব ঠান্ডা ঘর, সহজে গরম হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলি তো ভালো মাটি, ওগুলি এঁটেল মাটি তো। আপনাদের ওদিকে এঁটেল ইট খোলা টোলা বেশি, ওদিকে আবার ইট খোলা বেশি ওই দাগন ভূঁইয়ার দিকে। তো যাই হোক, কারণ ওইটা তো এঁটেল মাটি না হলে ওরকম হবে না। তো মাটি নির্বাচনটা একটা বড় ব্যাপার, যেটাই বললো ইটখোলা থেকে আনা, কুমারপাড়া থেকে আনা, কিনে আনা, এটা একটা মাটিটা আনতে হবে। আনার পরে মাটিটাকে আপনি সংরক্ষণ করতে হবে। মাটি সংরক্ষণ দুইবার মাটি সংরক্ষণ দুই ধরনের হয়। একটা হচ্ছে যে মাটিটা আনলেন সেটাই বেশি শুকাতে না দেওয়া, এই জন্য পলিথিনের মধ্যে রেখে সুন্দর করে রেখে দেওয়া, যাতে এটার মধ্যে ভিজা থাকে। একটু শুকিয়ে গেলে আবার এটার মধ্যে মাটি এটাই গুঁড়ো করে এই করে এটার ভিতর থেকে জিনিসপত্র বের করা, এটাকে সম্পূর্ণভাবে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। যখন কাজ করবেন তখন এখান থেকে পরিমাণ মতো বের করে মাটিটা, ওটাকে আগে আপনি মাটিটা তৈরি করতে হবে। মাটিটা আপনি কীভাবে তৈরি করবেন? মাটিটা যে অংশগুলি আপনি নিয়ে আসলেন, মাটিটা আনার পরে যেই অংশটা আপনি নিলেন, সেই অংশটার মধ্যে কোনো ধরনের পাথর, কোনো রকম অন্যান্য মানে অপ্রয়োজনীয় জিনিস আছে কিনা দেখতে, কারণ এগুলি থাকলেই আপনি যেইটা তৈরি করবেন সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। মডেলিংয়ের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাটিটা ভিতরে কোনো ধরনের পাথর জাতীয় কিছু থাকতে পারবে না। থাকলে ওইটার ভিতরে তো বায়ু থাকবে, বাতাস থাকবে না ভিতরে। হ্যাঁ, ওটা থাকলেই বাতাসটা বের হবে, একদিন না একদিন বেরোতে গিয়ে মাটিটাকে ফাটিয়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য প্রতিমা বানায় হিন্দুরা, যে প্রতিমা বানায় এগুলি তো বেশি দিন টিকে না, এগুলি বিসর্জন দিয়ে দেয় না, এগুলি তো বেশি, কারণ এগুলো তো ভিতরে খড়টর দেয়, উপরে লেপন করে দেয়। ওটা হচ্ছে একটা পুতুল বানানোর একটা পদ্ধতি, সেটা আর একটা শিল্প, সেটা ভাস্কর্যের পর্যায়ে পড়ে না। যে হ্যাঁ, ঘাটতে হবে। আপনি আটা বানান না, আমরা আটা ময়দা দিয়ে পরোটা বানানোর আগে বানাই, এটাকেও ফ্রেশ করে ফেলি না, এটাকে সব জায়গায় পানিটা লাগছে কিনা এগুলো দেখি না। এইভাবে করেই আপনাকে মাটিটা খুব যত্ন করে নিয়ে এটাকে করতে হবে। খুব ভালো করে নিয়ে মাটিটা তৈরি করে একদম আটার গোল্লার মতো করে শুদ্ধ করে অল্প করে আপনি যে জিনিসটা বানাবেন সেই পরিমাণ মতো মাটি, একটু বেশি হবে অসুবিধা নেই, বা বেশি করে বানিয়ে রাখলে পরবর্তীতে আপনি পলিথিনের প্যাকেটের মধ্যে রেখে দিলে ওটা শুকাবে না। হ্যাঁ, ওটা আপনি নিয়ে তারপর আপনি আম বানাবেন। আপনি আম বানাতে গিয়ে কতটুকু মাটি লাগবে সেই পরিমাণ মাটি নিয়ে আস্তে আস্তে করে বানাবেন, তো সেটা পরে। তো মাটি তৈরির পদ্ধতিটা হচ্ছে এরকম। এরপর হচ্ছে যে মানে এটার ভিতরে যাতে কোনো কিছু না থাকে, আর আঁশ জাতীয় কিছু টুকটাক থাকলেও তেমন কোনো সমস্যা নেই। এটা মাটির বাইন্ডিংসটা অনেক জায়গায় তো দেখছি এই ধরনের বড় সড়ো কোনো কিছু করতে গেলে ও পাট আছে না, পাটকে কুচি কুচি করে কেটে মাটির সাথে মিশিয়ে দেয়, এরকম করে না, যাতে মাটির মধ্যে ফাটলটা যাতে না ধরে সহজে। কিন্তু আমরা তো যেহেতু মডেলিং করব, আমাদের ওইটা করা যাবে না। ওটা ওরা করে যে কারণ মাটিটা যাতে সহজে ফেটে না যায়, কারণ ওরা তো বেশি প্রিপারেশন নিচ্ছে না, ওই 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 জিনিসটা ওরা করে মিশিয়ে নিয়ে জিনিসটা বাইন্ডিংসটা তৈরি করার জন্য। তা আমরা এইভাবে মাটিটাকে তৈরি করে আমরা পলিথিনে সংরক্ষণ করে রাখবো, যাতে বাইরের থেকে বাতাসে যাতে এটাকে না করে। তারপর আমরা করে এই মাটিটাকে পলিথিনে সংরক্ষণ করে যখন আমরা কাজ করব, তখন আমরা যে আমি একটা আম বানাবো, তাহলে একটা আমের মতো করে একটু গোল করে ওভাল সাইজ নিলাম। তারপরে বা একটা পেঁপে বানাবো, একটা পেঁপেটা নিয়ে কোথায় নিয়ে কাটবো। তারপরে বিভিন্ন রকম টুলস আছে, টুলসের ব্যবহারগুলির জন্য আমি আলাদা একটা ক্লাস নিব, যে মাটি এই তৈরি টুলসগুলি কীরকম, টুলসের ব্যবহার। যে কোনো কিছুতে টুলস একটা বড় ব্যাপার। এই টুলসের মধ্যে যেমন ধরুন এরকম একটা আছে, এগুলি অনলাইনে গিয়ে আসলে ছবি টবি দেখাইতে পারলে, আমি ওনাকে বলছিলাম এরকম থাকে, তারপরে এরকম থেকে থাকে আমাদের ব্রাশের মতো এরকম থাকে, একটা রড থাকে ছাঁচার জন্য, মাটি ছাঁচার জন্য। এটা হচ্ছে মাটি পেস্ট করার জন্য, হ্যাঁ, এটা ছাঁচার জন্য। এরকম বিভিন্ন রকম টুলস থাকে, মাটিতে ছুরির শলাকা টলাকা লাগতে পারে, বিভিন্ন রকম জিনিস লাগে। তো এগুলি আপনাদের এত কিছু লাগবে না। আপনারা যখন যেখানে একটু একটা চামিচ নিয়েও কাজ করা যায়, চামিচ নিলে চামিচের প্লেন দিক আছে, এই আছে সেই আছে, ছোটোখাটো জিনিস বানাবেন, এগুলি দরকারও আছে বানানোর জন্য, এগুলি আপনার দরকার। এইভাবে করে আপনারা যে মাটির এই সংরক্ষণের কাজটা করার পরে কৌশলটা আপনি যখন জিনিসটা নিবেন, তখন সেইভাবে করে ওইটার প্রাথমিক সাইজটা নিয়ে
তারপর আপনি আস্তে আস্তে করবেন। আর একটা প্রাথমিক মডেলিং যেটা এটা মাটি নির্বাচন করলাম আমরা, এঁটেল মাটি, তারপরে গেল আমার মাটি তৈরি, 2 নম্বরে আমি করলাম মাটি তৈরি, তারপরে 3 নম্বরে গেল আমার মাটি সংরক্ষণ, এই 3টে হচ্ছে ইম্পর্টেন্ট আমার মডেলিংয়ের জন্য। এই 3টা ইম্পর্টেন্ট আমার। এই 3টা করার পরে আপনার পরবর্তীতে কাজ হচ্ছে যে আপনার যে এটাকে হচ্ছে প্রস্তুতকরণ, মানে আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে এই মাটিটাকে কিভাবে কোন কৌশলে করবেন সেটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে কৌশল। এই কৌশলের মধ্যে আপনি হচ্ছে যে প্রাথমিক আকার তৈরি, তারপরে যেখান থেকে কাটতে হবে সেই জিনিসটা কাটার, চামিচ দিয়ে কেটে ফেলা, তারপরে যেখানে লাগবে যেমন ছোটো ছোটো করে আপনি বোতামের মতো করে নিয়ে এরকম করে নিয়ে একটু জায়গা নিয়ে যে যদি মনে করেন যে এই জায়গায় একটুখানি লাগানো দরকার মাটি, আপনি পেস্ট করে দিলেন, পেস্ট করে একটু প্লেন করে দিলেন। আর পেস্ট করার সময় দেখতে হবে এখন আপনি যদি এরকম একটা এক বৃত্ত মাটি নিয়ে এরকম একটা জায়গায় যদি লাগান, কারণ এটা যদি এখানে যদি গর্ত থাকে ঠিকমতো, যদি এটা লাগানোর সময় এই জিনিসটা যখন পেস্ট করবেন তখন পেস্ট করার সময় যদি ভিতরে বাতাস থেকে যায় তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারছেন? এই জন্য আপনি মাটির ব্যবহার করার সময় মাটি যখন আপনি কাটবেন এবং লাগাবেন, ভিতরেও যে আগে যে মাটিটা বানিয়েছেন না, মাটি বানানোর সময় যাতে কোনো ধরনের ভিতরে বাতাস না থাকে এই জন্য করতে হবে। মানে এবং আমি যখন মাটি যখন টুকরে টুকরে অল্প অল্প মাটি নিয়ে যখন লাগাবো, চাপ দিয়ে দিব, তারপর প্লেন করে দিব, এইভাবে করে সুন্দর করে একটা জিনিস আস্তে আস্তে করে একটা আম বা পেঁপে, এটাকে বলে মডেলিং। আপনি পুরো চাক থেকে কেটে কেটে বানানোর আগে তো মডেলিং বলে না। মডেলিং হচ্ছে আপনি তৈরি করা। আপনি এই একটা হাত, আপনি নিজের হাতটা দেখলেন, এই হাত তৈরি করা, এটা আমরা এগুলি করেছি আর কি, এটা একটা কঠিন কাজ। তো এগুলি আপনিও যদি মনে করেন যে ওরকম এই যারা একটু শৌখিনভাবেও ছবি আঁকতে চান শিক্ষকতার পাশাপাশি, হ্যাঁ, এটা নেশা হিসেবে নিতে চান, পেশা হিসেবে নিতে চান, আর আপনারা যারা চারুকলার শিক্ষক হবেন তাদের তো চারুকলায় প্রাইভেট পড়ানোর জন্য তো একটু স্কিলনেসটা অর্জন করতে হবে, হ্যাঁ, আছে না? আবার এরকম আছে চারুকলা থেকে পাশ করে টিচার হয়েছে, কিন্তু পরবর্তী সময় আর চারুকলা করেন, উনি ইংরেজি মাস্টারের বড় টিচার হয়ে গেছে, যেটা ক্রিয়া শিক্ষকের ক্ষেত্রে। কাউকে অবশ্যই আমি ছোটো করার জন্য বলছি না, আমাদের মানে ক্রিয়া শিক্ষকদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি দেখা যায়, মানে তারা নিজের সাবজেক্টের প্রতি ওরকমই থাকে না। আমি তো হাতিয়াতে প্রথম আমার ফার্স্ট জয়নিং, আমাকে বলছে ইংরেজি ক্লাস 10, আমাকে বলছে অঙ্ক ক্লাস 10, তখন মাত্র ইউনিভার্সিটি সদ্য পাস করে বেরিয়েছি, এগুলি নেওয়া কোনো ব্যাপার না, পড়াশোনার মধ্যেই ছিলাম। কিন্তু আমি বলি যে আমি এখানে এগুলি কি করবে, এখানে চারুকলা আর্ট টাট এরা কী করবে, এরা আবার যেটা করবে। সাদা খাতা আছে, খাতা পাওয়া যায়, মাটির কয়লা আছে, পেন্সিল পাওয়া যায় না ভালো, কয়লা আছে, চুলের কয়লা আছে, কয়লা দিয়ে আঁকবে, এই করবে সেই করবে। ঠিকই চালু করে দিচ্ছি ডিপার্টমেন্টে, হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তখন একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছিল হাতিয়ার। কলেজ ছিল সরকারি একটা, আর এই স্কুল ছিল একটা, পরে অন্য আরেকটা স্কুল হয়েছে, বয়েজ স্কুল একটা, ওইটা ছিল গার্লস স্কুল। তা আমি ওখানে 1 বছর করে বোধহয় তারপর আমি নোয়াখালী জেলা স্কুলে চলে আসছি। তো যাই হোক, আমার ব্যাপার হচ্ছে যে আমি যে সাবজেক্টে আছি সেটার প্রতি তো একটা দায়বদ্ধতা থাকতেই হবে, তাই না? আর এটা তো ফেলনা না, এটা যেভাবে থাকুক না কেন, আদিকাল থেকে চারুকলা একটা মানে বিখ্যাত সাবজেক্ট, এটা জীবনের জন্য খুবই দরকার। এ লেভেল ও লেভেলে তো একদম প্রাথমিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরোপুরি চারুকলা থাকে, আর বিদেশে তো এটা একটা কম্পালসারি সাবজেক্ট, কারণ এটার ভিতর দিয়ে সৃজনশীলতা একদম ক্লিনভাবে সৃজনশীলতা বিকাশ লাভ করে। আমি বললাম না যে আপনি এই লাইনে যেটা করবেন সেটাই মৌলিক কাজ, তাই না? তো এটা একটা খুব সুন্দরভাবে এটার বিকাশ লাভ করে, এটা একটা মৌলিক কাজ। এটা আপনি অঙ্ক করলে, একটা অঙ্ক দেখাই দিলে, একসময় আমরা আশ্চর্য, আমাদের অঙ্ক টিচাররা, অমুক স্যার, ওরে বাবা অঙ্কের উত্তর মুখস্থ বলিতে, কি আশ্চর্য! অথচ পড়া দেখলাম যে এটা তো কোনো ব্যাপার, উনি 10 বছর ধরে একই অঙ্ক করাচ্ছে, তো ওনার মুখস্থ বলা কোনো ব্যাপার। কিন্তু আমি যদি 10 বছরে 100টা চারুকলা ক্লাস নিই, প্রাকৃতিক দৃশ্যের উপরে যদি 100টা ছবি এঁকে দেখাই 10 বছরে, আমার কি 100টা ছবি একই রকম হবে? তাইলে
কিন্তু উনি তো যেই ঐকিক নিয়মের যে অঙ্ক 100 বার করাইছে ও 100 বার একই রকমই করবে। বিজ্ঞানের যে বিষয়টা উনি 100 বার পড়িয়েছে একই রকমই পড়াবে। তাইলে দেখেন চারুকলা কত মৌলিক, তাই না? আর আপনি দেখেন সেই গুহা চিত্র মানুষের মানুষের মধ্যে যে মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট, এটার প্রথম বিকাশটা ঘটেছে কিন্তু তার হাতের কাজের ভিতর দিয়ে, তাই না? সে মানুষকে শিক্ষানোর জন্য, মানুষকে বুঝানো, তার উত্তরসূরিদের কাছে ভাব প্রকাশ করানোর জন্য সে গুহার দেয়ালে, এটা আমি বলবো না যে, বা আমরা বলছি না যে এইটা সে নান্দনিকতা সৃষ্টির জন্য, সে জীবনের প্রয়োজনে আঁকছে ওখানে। জীবন জীবিকার প্রয়োজন, দুটো জিনিস না। আরেকটা হচ্ছে যে তার মস্তিষ্কে সৃজনশীলতার প্রয়োজন। তখন তো সৃজনশীলতার ব্যাপারটা মাথায় আসে নাই। বাচ্চাদেরকে শেখানোর গুরুত্ব মনে করেছে, বুড়ো হয়ে গেছে, শহর গুহায় বাস করে, মহিলারা গেছে বনে বাজারে ঘুরে বিভিন্ন রকম ফল পাতা এগুলি সংগ্রহ করে আনার জন্য, খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ, পুরুষরা গেছে পশু শিকার করার জন্য, আর বৃদ্ধরা ঘরে আছে আর শিশুরা ঘরে আছে। তো বৃদ্ধ এরকম তো হাজার হাজার বছর কেটে গেছে না মানুষের। তো ঘরে বা গুহার মধ্যে থেকে তাদের মাথায় আসলো যে না, আমার জীবনের যে অভিজ্ঞতা সেটা যদি বাচ্চাদের মধ্যে প্রভাবিত করে দিতে পারি, এই যে এখান থেকে তো শিক্ষা প্রতিষ্ঠান, এই কনসেপ্টটা গড়ে উঠছে, এমনি আসেনি তো। পূর্বপুরুষ অভিজ্ঞতা যদি উত্তর পুরুষের মধ্যে না করে, প্রভাবিত না করে, তাহলে কি কোনো কিছু হঠাৎ করে আবিষ্কার হবে? আজকের দিনের যে কম্পিউটার আবিষ্কার, সেটার সেই যে গণিতবিদ আমাদের জগদীশচন্দ্র বসু, তাই না? তারপরে এদের অনেকেরই অবদান আছে এর ভিতরে। এর যে তত্ত্ব, যে এইগুলি, এখানে তো বাইনারি যে সিস্টেম, অঙ্কের ব্যাপার আছে না এখানে। অঙ্ক আর পদার্থবিজ্ঞান মিলেই তো কম্পিউটার। কণাগুলি কিভাবে কাজ করতেছে, কি এক অদ্ভুত জিনিস, সর্বকালের শ্রেষ্ঠ একটা যন্ত্র। এই সিস্টেম থেকে কত কিছু হয়েছে, সামনের দিনে তো মানে চিন্তাই করা যায় না যে এটা ছাড়া মানুষ। আমার তো মনে হয় শিক্ষা দীক্ষার ব্যাপারে যে সমস্যাগুলি তৈরি হয়েছে এখন, যে আজকের দিনে যে করোনার কারণে এই যে এই সময়টা ক্রিয়েট হয়েছে, সামনের দিনে নতুনভাবে সভ্যতা এগিয়ে যাবে। আমরা যে কত পিছনে পড়ে আছি, কারণ আমরা এখন অনলাইনে ক্লাসগুলি ওইভাবে আমরা অ্যাটেন্ড করতে পারছি না, আমাদের ছাত্ররা পারছে না। কিন্তু এটা আমাদের বাইন্ডিংস। এমবি কিনে টিনে হবে নাকি? এলাকায় এলাকায় থাকবে। অলিম্পিকের মধ্যে শুনতাম বিভিন্ন জায়গায়, যেমন এখন যদি টোকিও অলিম্পিক হচ্ছে, পুরো টোকিও শহর ওয়াইফাই, পাসওয়ার্ড দেওয়া আছে ওপেন, বা ওপেন ওয়াইফাই করে দিছে। ওখানে কারো খারাই যায় না, কারো এমবি কিনে এমবি শেষ, কেউ অফ হয়ে যাচ্ছে না। এটা হইতে হবে বিভিন্ন পৌর এলাকায়, বিভিন্ন এলাকায়, এগুলো এইভাবে সিস্টেম করে দিতে হবে। মানুষের ট্যাক্স তখন অন্যভাবে আদায় করবে। একদম বিনা পয়সায় তো সুযোগ দিতে বলতেছি না, সেটা অন্যভাবে হবে। এবং ভবিষ্যতে এটা ছাড়া উপায় নাই। এই দড়ি বসে বসে ক্লাসে এগুলি হবে না, সামনে হবে না, সামনে অনেক কমে যাবে দেখবেন। তো যাই হোক, এই আমাদের যে কৌশলের ব্যাপারটা যেটা বললাম, যে মাটি তৈরি এবং মাটি সংগ্রহ করে, মাটি তৈরি করে এবং মাটি সংরক্ষণ করে রাখা হবে। এবং বেশি আপনার জন্য যদি এক ব্যাগ মাটি দরকার হয়, যে সারা 6 মাসে ক্লাস করে যে 3টে মডেলিং করবেন, সেই পরিমাণ মাটি সংরক্ষণ করে ফেলান। করে এই এখন আপাতত ফল টলের মধ্যে কিছু একটা বানান, শুকানোর পরে এটার মধ্যে একটা হোয়াইট কালার দিবেন। যেহেতু আমরা মডেলিং করতেছি, মডেলিং করার পরে আমরা আবার এটাকে কালার করব, একটা রিয়েলিটি আনা যায়। যদিও ভাস্কর্যের মধ্যে কালারের কোনো ব্যাপার নাই, অরিজিনাল ভাস্কর্যে কালার আছে? কালার নেই। সবাই যেটা মেটেল দিয়ে বানাচ্ছে সেই কালার। যেমন সেই আমেরিকার আটলান্টিক মহাসাগরের মধ্যে আছে, কি নাম, স্ট্যাচু অফ লিবার্টি, তাই না? তামার পাটটা দিয়ে তৈরি, তারপরে লোহা তামা এগুলি দিয়ে তৈরি। সিমেন্টের ভাস্কর্য আছে অপরাজয়। বাংলাদেশে যত ভাস্কর্য আছে বিভিন্ন জায়গাতে, আমি আমার পার্সোনাল ফেসবুকে কালকে একটা দিয়েছিলাম, আপনারা দেখছেন কিনা জানি না। আমার যে পার্সোনাল ফেসবুক আছে অজয় কুমার নাম দিয়ে, ওখানে আমি স্টোরিতে দিয়েছিলাম বাংলাদেশের মানে ভাস্কর্যগুলি, এটা দিয়েছিলাম আর কি। মনে হইলো হঠাৎ করে বিভিন্ন জায়গার ভাস্কর্যগুলি দেখে দিয়েছি।
স্টোরিতে আছে এটা। স্টোরি আবার তো 24 ঘন্টা থাকে, বেশি থাকে না, এরপরের দিনের মুছে এটা থাকেই না। এই জন্য কিছু মানে এই মানে অস্থায়ী কিছু দিতে চাইলে স্টোরিতে দেওয়া ভালো। তো যাই হোক, এইভাবে করে আপনি মডেলিংটা করার পরে উপরে একটা হোয়াইট কালার দিবেন, এটাকে প্রিপারেশান দেওয়ার পরে এরপরে আপনি আমের রং কীরকম, পাকা আম হলে কীরকম রং দিবেন, বাজারে যেরকম পাওয়া যায় দেখবেন। তো বাজার থেকে এনে জমা দিলে কিন্তু আমি বুঝে যাব, এটা এত সোজা মনে করেন না। আপনি যদি মনে করেন যে ব্যানানা একটা বাজার থেকে কিনে এনে, মাটির তৈরি ব্যানানা বাজারে পাওয়া যায় না, মাটির তৈরি আম পাওয়া যাচ্ছে না, মাটির তৈরি আপেল পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আমি দেখলেই বুঝবো এটা বাজার থেকে আনছেন, আপনি নিজে বানান নাই। কারণ আমরা এগুলি আজকে 10-15 বছর 20 বছর ধরে বাচ্চাদেরকে এগুলি চর্চা করে আসতেছি। হ্যাঁ, না তাড়াহুড়োর কিছু নেই, এটা বানিয়ে রেখে দিতে হবে। বানিয়ে রেখে দিয়ে আপনি যদি 1 সপ্তাহ রেখে দেন, 1 সপ্তাহ বা একটু চুলার কাছে বা চুলাটার কাছে যদি রেখে একটু হিটও লাগলো, শীতকালে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, একটু রোদে দিতে পারেন হালকা পাতলা। বর্ষাকালেও যদি চুলার পাশে টাশে রাখেন, এটা ড্রাই করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে। যদি কারো হেয়ার ড্রায়ার থাকে, হেয়ার ড্রায়ার দিয়ে দেওয়া, একটু নিয়ে আধা ঘন্টা করে দিলে, ডেলি 10 মিনিট করে দিলে 1 সপ্তাহ পরে শুকিয়ে যায়। তাড়াহুড়োর কিছু নেই। আপনি মডেলিং একটার পিছনে কম করে হলেও 1 সপ্তাহ ধরে বানাইতে হবে। আপনি একদিন বানান, 5 দিন রেখে দেন, 5 দিন পরে দেখেন কোনো জায়গায় ফাটল ধরছে কিনা, তখন বুঝবেন যে আপনার মাটি তৈরিতে সমস্যা আছে নাকি। কারণ ফাটল ধরার কথা না, ফাটল যদি ধরে মাটি তৈরিতে সমস্যা আছে। ফাটল ধরলে তাহলে মাটিগুলি দেখে আবার ঠিক করবেন, আর ফাটল যদি ধরে আপনি এটাকে রিপেয়ার করবেন। কীরকম করে, ওই যে মাটি কাদা মাটি একটু পানি টেনে দিয়ে কাদা মাটি তৈরি করে ভিতরে ভালো করে, ফাটলের ভিতরে যদি গ্যাস থেকে যায়, বাতাস থেকে যায়, ওটা কিন্তু আবার ফাটবে। সুতরাং ওটাকে কিভাবে করবেন, ভিতরে পানি টানি ঢুকিয়ে ঠিকমতো কাভার করে দিলে, যাই হোক, এটা আপনাদের জানার জন্য বলছি। করতে গেলে যদি ফাটল টাটল ধরে কোনোর মধ্যে রিপেয়ার করবে, এটা তো করবেনি, নিজেই চেষ্টা করবেন। যারা সরাসরি আছেন তাদেরকে বলছি, যত পারেন ক্লাসে অ্যাটেন্ড করুন, নিজের চেষ্টা করুন। ব্যবহারিক ক্লাস সামনে জুমে যখন নিব, তখন কিন্তু অ্যাটেন্ডেন্সটা খুব কঠিন অ্যাটেন্ডেন্স। যারা থাকবেন, আমি যদি এখান থেকে নেই তাহলে তো বলবো যে আসেন, আমি এখান থেকে নিব, যারা প্র্যাকটিক্যালি এখানে করবেন, আর বাকিরা জুমে দেখবেন। আর যদি বাসা থেকে নেই, তাহলে বাসায় আমি আছি আর আমার সামনে স্ক্রিন আছে, কে আছে কে নাই, জুমে তো বা গুগল মিটে যদি সরাসরি দেখা যাবে। হ্যাঁ, এখন আমি যদি করি, আমি আমার ওর ইন্টারেস্টে করব, কিন্তু ওনারা বললো যে ওনারা এসে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা একটা আইডি নিবে বলেছে, বুঝছেন। তো আইডি নিলে সেভাবে করে ই করা হবে। তো যাই হোক, তো এই হলো ব্যাপার। মডেলিংয়ে আপনি এগুলি করার পরে আমি বারবার বলছি যে বাড়ির কাজের একটা বিরাট গুরুত্ব আছে, এই জিনিসগুলি আপনারা দেখবেন, বুঝছেন। বাড়ির কাজ সবসময় যদি না করেন, আপনি ব্যবহারিকটা, কিন্তু আমি ক্লাস নিচ্ছি তত্ত্বীয়, কিন্তু তত্ত্বীয় ক্লাসের বিষয় যদি ব্যবহারিক হয়, তাহলে তো সেখানে তত্ত্বীয় ক্লাসের বিষয়টা যদি ব্যবহারিক হয়, তাহলে ব্যবহারিক মনে হবে না ব্যাপারটা। কিন্তু ব্যবহারিক ক্লাসটা তো আপনাদের বাসায় করতে হবে। ওকে, তো যাই হোক, আজকের মতো ক্লাস শেষ করছি না, ক্লাস চলবে। কারণ আমি এখন আপনাদের সাথে আলাপ করব আমাদের যে 15 এবং 16, 15তম এবং 16তম যে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটা, যে আমরা যে 2টা প্রশ্ন গত গ্রুপে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু বিষয় কোড দেওয়া হচ্ছে কি 324, এটা NTSC এর বিষয় কোড না এটা? ও আচ্ছা, যাই হোক, আর আমাদের এই পঠনের বিষয় কোড আলাদা। এখানে যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে, একাধিক কর্মরত মানুষের একটি রেখাচিত্র অঙ্কন করুন কলম, পেন্সিল এবং 6 ইঞ্চি 6 ইঞ্চি আকারের কাগজের মধ্যে। তার মানে আমি আপনাদেরকে বলছি, ছোট কাগজ ব্যবহার করে প্র্যাকটিস করে, চেতে বড় কাগজ লাগবে না আপনাদের। আরেকটা বলছে অথবা দিয়ে দিচ্ছে, আরেকটা সোজা জিনিস দিয়েছে। প্রথমটা কিন্তু একটু কঠিন, মানে কর্মরত মানুষ। তাহলে আমাদের দেশে কর্মরত মানুষ কারা? যারা হাঁটতে চলতে ফিরতে, ইট ভাঙছে, একটা মুচি জুতা সেলাই করছে, তাই না? একজন বেয়ারি, মানে সে ভ্যানের মধ্যে দাঁড়িয়ে তরকারি বিক্রি করছে। তারপরে একজন ওই যে কি করে, সার ঢালাইয়ের কাজ করে না, লেবাররা কাজ করতেছে। তারপরে আবার কৃষিকাজে নাঙ্গল দিচ্ছে, হাল চাষ করছে,
তারপরে মাটি কোবাচ্ছে, কত রকম কর্মরত মানুষ আছে। এই ধরনের মানুষের প্র্যাকটিসগুলি আপনাকে করতে হবে এখন থেকে, খাতার মধ্যে বসে বসে এগুলি করতে থাকলে ভালো আর কি, সবসময় করতে থাকবেন। আচ্ছা, তারপরে আসে যে কই গেল পরীক্ষার হলে মানে প্রশ্নটা দেখলাম যে এখানে কিভাবে মানে কি কি মিডিয়া ব্যবহার করবে, ওরা কি পরীক্ষার সময় কি আলাদাভাবে কাগজ কাগজ দিবে না, এগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে ছবি আঁকার জন্য? সেটা তখনকার সময় বোঝা যাবে কি আসবে। এখানে তো যেটা দেখা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে যেন যেই খাতা দিবে সেখানে, খাতাতে একটা সেখানে সেটাই। আচ্ছা, দ্বিতীয়টা অথবা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আমের প্রাথমিক কি, এটা কি লিখছে, গ্রামের, ও সরি, গ্রামের ওই টিক চিহ্ন দিয়ে দিছো তো গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ নিয়ে একটি রেখাচিত্র অঙ্কন করুন। এই রঙের ব্যবহার কিন্তু বলছে না, রেখাচিত্র বলছে। রেখাচিত্র মানে ড্রয়িং করা, শুধুমাত্র পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে অথবা কলম অথবা পেন্সিল দিয়ে বলছে ড্রয়িং করতে। মানে আমরা দৃশ্য আঁকি না ড্রয়িং করে, সেটাই আর কি। এটা প্রাইমারি স্কুলের দৃশ্য, ওটাতে মানুষ আছে, এটাতেও কিন্তু ছেলে পেলে থাকবে টুকটাক ছোটোখাটো করে। যারা ড্রয়িংয়ে ভালো তারা প্রথমটা নির্বাচন করবেন, যারা ড্রয়িং একটু কঠিন মনে হয় তারা দ্বিতীয়টা নির্বাচন দৃশ্যের মতো এঁকে দিবেন, সুন্দর হলেই হয়। আচ্ছা, তারপরে আসলো এখানে ওই যে আপনারা যে ডিজাইনের ক্লাস করছেন না, তারপরে 2 নম্বরে দিল ফুল লতা পাতা রেখার সমন্বয়ে রঙিন একটি নকশা অঙ্কন করুন। এটা ডিজাইনের সময় যে ক্লাস করাবে তখন আপনারা একটু নিয়ে এটি করে নেবেন, আর আমি যদি করাই পরবর্তীতে বলে। এটা একটা ওই ছোটো এবং আকারও বলে দিয়েছে 5 ইঞ্চি 5 ইঞ্চি জায়গার মধ্যে একটা আলপনা করেন, আলপনা, এই আলপনার একটা অংশ আঁকা, একটু লতা দেওয়া, একটু পাতা দেওয়া, একটা ফুল দিয়ে সুন্দর করে করা, আর ওনারাও কয়েকটা দিয়েছে। ওইটা কিন্তু বেসিক ডিজাইনের মূলত হচ্ছে 2 প্রকার। ডিজাইন মূলত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে যে ন্যাচারাল ফর্মের ডিজাইন, আর একটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল ফর্মের ডিজাইন। আপনারা এখন যেটা করলেন ক্লাসে সেটা কিন্তু জিওমেট্রিক্যাল ফর্মের ডিজাইন, বেসিক ডিজাইন। আর একটা হচ্ছে ন্যাচারাল ফর্মের ডিজাইন, যেটা আমরা আলপনা করি বা বিভিন্ন রকম পটচিত্র করি, বিভিন্ন রকম, যেটার মধ্যে কোনোই থাকে না, কোনো মাপঝোপ থাকবে না, তাই না? আমি যখন কোনো একটা বিয়ে বাড়িতে আলপনা করবেন, শহীদ মিনারে আলপনা করবেন, রাস্তায় আলপনা, এগুলি কোনো মাপঝোপ থাকবে? একভাবে করে ফেলতে হবে। কেউ চক দিয়ে করে, একটু করে নিয়ে করে, কেউ চক ছাড়াও করে ফেলে, এভাবে করে। তো তাহলে মূলত হচ্ছে যে, আর বেসিক ফর্মের ডিজাইন তো ত্রিভুজ, চতুর্ভুজ আর হচ্ছে বৃত্ত, এই 3টে ব্যবহার করে ডিজাইন করে বেসিক ডিজাইন। এটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল ফর্মের ডিজাইন। আর একটা হচ্ছে যে আপনাকে ন্যাচারাল ফর্মের ডিজাইন, যেটা ফুল লতা পাতা দিয়ে করা, যেটা আমরা সাধারণত বিয়ে বাড়িতে আলপনা টালপনার মধ্যে এগুলি দেখি। যেটা আমি সেভ করে রাখছিলাম, দেখি তো এখান থেকে দেখতে একটু ডিস্টার্ব হচ্ছে, বারবার করে চলে যাচ্ছে। সেভ করে রাখছিলাম যে এটা কোথায়, গ্যালারি। তারপর আসুন আপনার এরপরের এইটা হচ্ছে আপনার এই যে এরপরের এটা হচ্ছে আপনার এই যে এটা গেল ডিজাইন। তারপরে আসে তত্ত্বীয়তে আসছে জল রং কি, যে রংটা পানির সাথে মিশিয়ে ব্যবহার করা হয় এবং জলরঙের পদ্ধতি। এটা তো আপনাদেরকে যখন আমি শিল্প মাধ্যমে জলরং পড়িয়েছিলাম তখন তো ওই ক্লাসটা ফলো করবেন। জলরংটা কিভাবে করতে হয়, যে তত্ত্বীয় ক্লাসে যেটা জলরং পদ্ধতি দেখাইছি না, ওইভাবে করে ব্যবহারিক যখন হবে তখন ব্যবহারিক দেখিয়ে দিব, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে বলছে বর্ণনা করো, তাহলে প্রথমে কাগজ নিতে হবে, তারপরে ড্রয়িং করতে হবে, তারপরে তুলিটাকে কেউ আবার একটু কাগজটা ভিজিয়ে নেয়, তারপর রংটা মিশিয়ে আস্তে আস্তে করে হালকা থেকে গাঢ়তে গিয়ে জলরংটা করতে হয়। এবং জলরংটা একটা রং না শুকলে আরেকটা রং দেওয়াটা যায় না। 2টা পদ্ধতি, একটা হচ্ছে রং শুকিয়ে গেলে প্রলেপ দিয়ে করতে হবে, একটা হলুদ রং দিলেন, হ্যাঁ, তারপর আপনি একটু কমলা রঙের একটা প্রলেপ দিলেন, তারপরে এইভাবে করে, মানে যেটা আছে আর কি। প্রকৃতিতে যখন আপনি দেখবেন যে একটা গাছের ছবি আঁকবেন, তো গাছের ছবি আঁকতে গেলে আপনি সবুজ বেশি, আপনি একটা হালকা সবুজ দিলেন, যেখানে হালকা আছে যেটা বাদ দিয়ে তারপর একটু গাঢ় সবুজটা দিলেন, তো যেখানে আটটু গাঢ় আছে সেখানে হালকা আটটু গাঢ়টা দিলেন, তারপর আটটু গাঢ় দিলেন, তারপর সবুজের সাথে খয়েরি মিশিয়ে আপনার ডালের রং দিলেন, এইভাবে করে হবে। আচ্ছা যাক, তারপরে হচ্ছে আপনার
গ্রিক ভাস্কর্য বাস্তবতার নিরিখে নির্মিত ব্যাখ্যা করুন। এগুলি ওয়েস্টার্ন হিসেবে যখন আসবে চিত্রকলার ইতিহাস প্রাচ্য, তখন চলে আসবে। গ্রিক ভাস্কর্য মূলত যেটা আমি আপনাদেরকে ধ্রুপদ, ক্লাসিক্যাল, পুঙ্খানুপুঙ্খ আমাদের দেশের যে প্রতিমা টতিমা বানায় না, এরকমই, কিন্তু ওইটা আরও বেশি পরিমাণে ক্লাসিক, আলংকারিক না, কিন্তু খুব সূক্ষ্মভাবে তৈরি করার চেষ্টা করেছে, হুবহু করে করার, এটাকে বলে ধ্রুপদ শিল্প বলে আর কি। এটাকে গ্রিকরা এইভাবে কাজ করার চেষ্টা করেছে। এখানে আর্ট ম্যাটেরিয়ালের মধ্যে যদি এই জিনিসটা আসে পরবর্তীতে, এটা আলাপ করা যায়। ফ্রেস্কো চিত্রের উপকরণ, এটা একটা বিশাল ব্যাপার। মূলত দেয়ালের মধ্যে যে ছবি আঁকে সেগুলিকে ফ্রেস্কো চিত্র বলে। হ্যাঁ, দেয়াল চিত্রটাই ফ্রেস্কো চিত্র। এর মধ্যে ফ্রেস্কো বুনো, ফ্রেস্কো সেকো, তারপরে ফ্রেস্কোর মধ্যে আবার যে মোজাইক, বিভিন্ন সিস্টেম আছে কীভাবে করবেন আপনি ছবিটা। আমাদের দেশে যেমন ওই ঢাকা বাংলা একাডেমি চত্বরে দেয়ালের মধ্যে আঁকা আছে না, বিভিন্ন ই দিয়ে সাথে টাইলস দিয়ে করছে, এটাও ফ্রেস্কো, তবে এটার মাধ্যমটা টাইলস। তারপর হচ্ছে যে ভারতীয় চিত্রকলা ইতিহাস গুপ্ত যুগের স্বর্ণযুগ বলা হয় কেন, সেটা আমরা এটা আলোচনা করেছেন। পাবলো পিকাসোর নাম শুনেছেন না, গুয়ার্নিকা ছবি? হ্যাঁ হ্যাঁ, বুঝেন না? বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন আপনি। এই বুঝবেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এটা বুঝেন? এই কবিতাটা বুঝেন কিনা বলেন না? ইজি, আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝি না আমরা? হ্যাঁ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, বুঝি না? হ্যাঁ, কিন্তু আবার যদি আমি পড়ি যে ওই আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তোবা ভোরের কাক হয়ে নবান্নের দেশে, তারপরে হাঁস হয়ে জলাঙ্গির, এগুলি বুঝতে একটু কঠিন না? কঠিন কিনা একটু? এইটি কেন কঠিন? কিন্তু ওইটাও কবিতা, ওইটাও কবিতা। একটা আধুনিক কবিতা ফরমেশন আলাদা, এটার মধ্যে ভাবটা বেশি, ওটার মধ্যে ভাব এবং রিয়েলিস্টিক, যেটা আমি বললাম গ্রিক রিয়েলিস্টিক, যা দেখছে যা বলছে তাই বলে ফেলছে। অনুভূতি নিয়ে আবেগ তৈরি করার দায়িত্ব আমার। ঠিক পাবলো পিকাসোর গুয়ার্নিকা বুঝতে গেলে তার আগে পাবলো পিকাসো কোন মানের শিল্পী, এই ব্যাপার আছে না এগুলি। এখন আমি যদি জয়নুল আবেদিনের ছবি বুঝি ভালো মতন, তাহলে আস্তে আস্তে করে পাবলো পিকাসোরটাও বুঝবো পরবর্তী সময়ে। আমি জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি দেখি তো বুঝতে হবে, অনুভূতি আসতে হবে। ওখানে কিউবিজম বলে একটা কথা আছে, মানে একই ফর্মে একই জায়গায় ছোট আঁকে অনেক কিছু করার জন্য, হ্যাঁ, অনেক কিছু করার জন্য এই ধরনের করে এই ফর্মটা উনি ব্যবহার করেছেন, কিউবিজমের ফর্মটা। এইখানে মূলত ওই ছবিটা হচ্ছে যে কিছু কিছু বলে এই ফর্মে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের উপরও কিছু ছবি টবি আছে বা অনেক শিল্পী আঁকার চেষ্টা করেছে, ওরকম বড় করে করেন, ছোটোখাটো, এটা সুবিধা আছে। যেন আমার ওই ফর্মটা খুব ভালো লাগে। তারপরে যেমন ধরেন এই মুসোলিনির সময় ফ্রান্সের গুয়ার্নিকা শহরের উপরে যে আক্রমণ করা হয়েছিল, তখনকার সময় স্বৈরাচারীরা, মুসলিম তো এটি, স্বৈরাচারীরা যে অত্যাচার মানুষের উপর, এই একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। হ্যাঁ, ওকে রাজার সৈন্যরা এসে গুয়ার্নিকার ছবিটা দেখাইছে পাবলো পিকাসো। তো আমি বিবিসিতে পাবলো পিকাসোর উপর একটা ডকুমেন্টারি দেখেছিলাম। হ্যাঁ, পাবলো পিকাসো কিছু তৈরি করা কি, ইমেজ টিমেজ দিয়ে তৈরি করা। তো ওখানে, কারণ পাবলো পিকাসো তো বেশি দিন না, তখনকার সময় তো ভিডিও আবিষ্কার হয়ে গেছে, এই জন্য ভিডিও কিছু আছে। তো ওখানে বলেছিল মিলিটারিরা ওর ঘরে ঢুকে বলছে, এটাকে আপনি করেছেন? পাবলো পিকাসো জিজ্ঞেস করছে, বলছে এটাকে আপনি করেছেন, মানে এটাকে আপনি আঁকছেন? বলছে এটাকে আপনি করেছেন? বলছে না, এটা তোমরা করেছো। তার উত্তর ছিল, কি সুন্দর উত্তর। কারণ এই অত্যাচারের কাহিনী, সে যেটা আঁকছে ছবিতে, সেই কাজটা কারা করছে? ওরাই তো করছে। ওকে প্রশ্ন করছে, এটা কি তুমি করেছো? বলছে না, এটা তোমরা করেছো। মানে কেমন এই বোল্ড আর্টিস্ট হলে, কেমন তার চিন্তা স্ট্রং হলে, ওকে ধরে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তখনকার সময়ে তার শিল্প সাংস্কৃতিক জগৎ, তার এত নাম, সে তো একটা ম্যাচুরিটি সময়ে সে এই জিনিসটা করছে। ভাবছে আমার ক্লাস শেষ হয়ে গেছে, মেয়ে ফোন দিছে, পরে মনে করছে এতক্ষণ কি ক্লাস, আজকে তো একটু বেশি নিয়ে ফেলছি। তো যাই হোক, এই
এ বলছে তোমরা করেছো, বলছে না এটা তোমরা করেছো। এই যে সে তার বোল্ডনেস, তাই পাবলো পিকাসোর এই ছবিটা দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন ওখানে যে নারী নির্যাতন থেকে শুরু করে মানুষের অত্যাচার, রিংয়ের মধ্যে মানুষকে ঢুকানো, ঘোরা যাচ্ছে, আরেকজন বাতি নিয়ে যাচ্ছে, একটা মহিলা বাতি, আলোর বর্তিকা, আন্দোলন সংগ্রাম সবই আছে এটার ভিতরে। ফরম্যাটটা এমন যে ছোট এক জায়গায় অনেক কিছু একসাথে হ্যাঁ, অনেক কিছু বলার জন্য এটা কিউবিজম ফর্ম বলে আর কি। আবার এটার মধ্যে আরেকটা ফর্ম আছে, এগুলি নিয়েও একটা ক্লাস হয়, বুঝছেন। এই একটা গুয়ার্নিকে নিয়ে অনেক ক্লাস হয়, একটা ক্লাস দুইটা ক্লাস হইতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু এই জন্য অল্প কথা এগুলো হবে না। যেমন আমরা যখন ছবি আঁকি তখন তো এক পাশ আঁকি যে কোনো কিছুরই, কিন্তু এই কিউবিজমে দুই পাশ দেখানোর একটা পদ্ধতি আছে। মানে সে যখন মানুষ আঁকছে এইভাবে করে আঁকছে না, একে এই অংশটা আঁকছে, আঁকার পরে আবার এই অংশটাও দেখিয়ে দিয়েছে সামনের দিকে। এই ধরনের কিছু ফরমেশন এখানে আছে। একটা মানুষের যখন এই কিউবিক একটা মানুষ যখন এইভাবে করে যখন এগুলি সাধারণত ইসের থেকে পাওয়া, এই করে আঁকলো না, আবার এখান দিয়ে এসে এইভাবে নিয়ে এই এক পাশ আঁকলো না, এখানে এসে আবার এইভাবে নিয়ে এইভাবে করে দেখিয়ে দিল। হ্যাঁ, এইভাবে করে দেখিয়ে দিল। এই যে ব্যাপারটা, এটা এই যাই হোক, এগুলি বুঝতে হবে। এগুলি নিয়ে বেশি ভাবলে আবার অন্যগুলি আড়াল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, না এগুলি চর্চা করা হবে। যাই হোক, এই গেল। তারপরে হচ্ছে যে ভারতীয় পাবলো পিকাসো লোকশিল্প কি, এটা তো আমি একটু আগেও আলোচনা করলাম যে সব শিল্পই লোকশিল্প না, লোকের মানুষের যেগুলিতে, তারপরে এগুলি আসে। তারপরে আচ্ছা, যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা আসলে অন্যান্য জিনিসগুলি নিয়ে আলাপ করে নিব, অসুবিধা। আর আপনাদের দিক থেকে প্রশ্ন থাকলে ভালো। ধন্যবাদ আজকের মতো। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আপনারা বাসায়, আগামী ক্লাসে তো আসবেনই, ওইটাতে ডিজাইনের উপর আমাদের যে আরেকজন নতুন শিক্ষক আছে ওইটা তো ভুলে গেছিলাম, উনি তো আগামী ক্লাসে আবার